এবার দেখা যায় তো? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, তোমরা তোমাদের প্রেজেন্টের একটা ইয়ে তুলে রেখো তো, এখানে সবকিছু সিস্টেম করতে গেলে আবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম। আসুক, সবাই আসুক, তারপরে আমরা শুরু করি। সবাইকে গ্রুপে একটু জানাই দাও তো যে সবাই আসুক এখন। আচ্ছা ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সব মায়েরা আসলো, আমার বাবারা কই? একটাও তো বাবাদের দেখি না। তিনজনই তো মেয়ে। ছেলেরা দেরি করে কেন? 12টা একে খুললাম, তারপরও দেরি। আর 2 মিনিট অপেক্ষা করি, আমরা আমাদের পড়া শুরু করি। আজকে নতুন অধ্যায়। তোমাদের কিন্তু অটো পাস হবে না, অটো পাসের চিন্তায় থেকো না। কখনো পরপর 2টা ইয়ার অটো পাস দেওয়া হয় না। এটা একটা ওদের যেহেতু একটা সিচুয়েশনটা আলাদা ছিল। তোমরা ইনশাল্লাহ আমরা ভালো পরিবেশ এসে যাবে, আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষাটা হয়তো সঠিক টাইমে না হলে একটু হয়তো টাইম পিছাতে পারে, একটু তোমাদের টাইমটা একটু সময় বাড়তে পারে, এই ধরনের চিন্তা ভাবনা চলছে। কিন্তু তাই বলে তোমরা মনে করো না যে অটো পাস হবে। আর কেউ কি আসবে? মাত্র 5 জন। ফারদিন আসছে, তাসনিম। তাসনিম ক্লাস করে না, আমি বুঝতেছি না। ফারদিন, পার্থ এরা তো ক্লাস করে। তাসনিম। আচ্ছা, আমরা শুরু করে দিই। জয়েন করলে করে ফেলাতে। আমরা আজকে পড়াবো পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বসনতন্ত্র। প্রথমে আসি আমরা যে শ্বসনটা আসলে কি। আমরা কি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি, এক কথায় হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এক কথায় বলা যায় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, অর্থাৎ শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগটা, এই দুটো মিলে হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া, তাই না? আর তাহলে এই শ্বসন প্রক্রিয়াটা কিভাবে
সাধিত হবে। শ্বসন কিভাবে হবে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরে সরল খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কোষস্থ স্থিতিশক্তি তাপ শক্তিতে মুক্ত হয় এবং বিপাকীয় বজ্র হিসেবে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কি শ্বসন। তাহলে শ্বসনের সংজ্ঞা যদি আসে তোমাদেরকে এটা লিখতে হবে যে শ্বসনটা কি। এক কথায় আমরা বলি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হ্যাঁ ম্যাম লেখাগুলো না অনেক ছোট দেখা যাচ্ছে না, লিখতে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরে, আমি মুখে বলছি শুনে নাও, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া কোষের অভ্যন্তরে সরল খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কোষস্থ স্থিতিশক্তি তাপ শক্তিতে মুক্ত হয় এবং বিপাকীয় বজ্র হিসেবে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, তাকে শ্বসন বলে। তাহলে আমরা শ্বসন কাকে বলছি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় তোমার কোষের অভ্যন্তরে সরল খাদ্যবস্তু তোমার কি হবে, অক্সিজেন দ্বারা জারিত হয়ে কোষস্থ স্থিতিশক্তিকে তাপ শক্তি রূপে মুক্ত হবে এবং তোমার বিপাকীয় বজ্র হিসেবে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে শ্বসন। আর শ্বসন তন্ত্রটা হলো যে তন্ত্রের মাধ্যমে এই শ্বসন সম্পাদিত হবে, সেই তন্ত্রটাকে বলা হবে শ্বসন তন্ত্র। অর্থাৎ যে অঙ্গের মাধ্যমে, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে শ্বসনটা সাধিত হবে, সেটাকে বলা হচ্ছে শ্বসন তন্ত্র। এই শ্বসন তন্ত্রের কিছু অঙ্গ থাকে, সেই অঙ্গগুলোর বর্ণনা আমরা এখন বলবো। তাহলে শ্বসন, মূল শ্বসন কি বুঝেছো? বলো তো একজন সংজ্ঞা। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষের অভ্যন্তরে সরল খাদ্য বস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কোষস্থ স্থিতিশক্তি তাপ শক্তিতে মুক্ত হয় এবং বিপাকীয় বজ্র হিসেবে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তাকে শ্বসন বলে। শ্বসন বলে। আচ্ছা, থ্যাংক ইউ। আর শ্বসন তন্ত্র হলো যে তন্ত্রের বা অঙ্গের মাধ্যমে শ্বসন প্রক্রিয়াটা সাধিত হয়, হ্যাঁ, তাকে শ্বসন তন্ত্র বলা হয়। এখন এই শ্বসন তন্ত্র কিছু অঙ্গ আছে, আমরা এখন শ্বসন তন্ত্রের বর্ণনা আসবো। এই দুইটা হলো তোমার সিকিউ জ্ঞান স্তরের প্রশ্নে থাকবে। সিকিউ জ্ঞান স্তরে তোমাদের শ্বসন কি বা শ্বসন তন্ত্র কি, এইভাবে প্রশ্নটা আসবে। এখন আমরা মূল পড়া যেটা আমাদের শ্বসন তন্ত্রের বর্ণনা। শ্বসন তন্ত্রের বর্ণনার ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ সময় কয়েকটা অঙ্গ আসে, যেমন ট্রাকিয়া আলাদা আলাদা ভাবে, ফুসফুস, অ্যালভিওলাসের গঠন, এগুলো আসে, কিন্তু আমাদের তো আগে পুরো বর্ণনাটা জানতে হবে। এখন আমরা পড়ি মানুষের শ্বসন তন্ত্র। মানুষের শ্বসন তন্ত্র হলো কয়েকটি অংশ নিয়ে গঠিত। যেমন নাসিকা, 1 নম্বর অঙ্গ হলো নাসিকা। 2 নম্বর হলো নাসাগলবী। 2 নম্বর হলো নাসিকার নাসাগলবী। আমরা কি অঙ্গগুলোর নাম লিখে নিই। 3 নম্বর হলো, একটু বড় করেই দিচ্ছি যাতে তোমরা বুঝো, 3 নম্বর হলো ল্যারিংস বা স্বরযন্ত্র। বা এখন বুঝতেছো? একটু বড় করেই দিচ্ছি আমি, এখন বোঝা যায়? জি ম্যাম। নাসিকা, নাসাগলবী, ল্যারিংস বা স্বরযন্ত্র। আমরা উভয় সমস্যায় আছি রে মা। বড় করতে গেলে এইদিকে নিচে চলে আসে, ছোট করতে গেলে তোমরা বুঝো না। আমরা এই সমস্যার কবে যে মুক্তি পাবো? ব্রঙ্কাস। 4 নাম্বারটা হলো ব্রঙ্কাস। ও 4 নাম্বারটা হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালী পরে হবে ব্রঙ্কাস। ট্রাকিয়া বা শ্বাসনালী। 5 নাম্বার হবে ব্রঙ্কাস। 6 নাম্বারে হবে ফুসফুস। এই 6টা অঙ্গ নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। তাহলে মানুষের শ্বসনতন্ত্র
কি কি অঙ্গ নিয়ে গঠিত? নাসিকা, নাসাগলবী, ল্যারিংস বা স্বরযন্ত্র, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাস এবং ফুসফুস। এই 6টা অঙ্গ নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। যদি প্রশ্ন থাকে মানুষের শ্বসনতন্ত্র কি কি কয়টা অঙ্গ নিয়ে গঠিত, যদি ক স্তরের প্রশ্নে থাকে, সিকিউর অনুধাবন স্তরের, তাহলে আমরা এই উত্তরটা দিব যে মানুষের শ্বসনতন্ত্র 6টি অঙ্গ নিয়ে গঠিত। সেই 6টা অঙ্গের নাম হলো, একটা হলো নাসিকা, 2 নম্বর হলো নাসাগলবী, 3 নম্বর হলো ল্যারিংস বা স্বরযন্ত্র, আর 4 নম্বর হলো ট্র্যাকিয়া বা শ্বাসনালী, 5 নম্বর হলো ব্রঙ্কাস, 6 নম্বর হলো ফুসফুস। এই 6টা অঙ্গ নিয়ে হলো মানুষের শ্বসনতন্ত্র গঠিত। এই 6টা অঙ্গ কি করবে? যে ধরো বাইরে থেকে যে অক্সিজেনটা আসবে সেটা তোমার নাসাপথ দিয়ে তোমার ফুসফুস হয়ে পরে কার্বন ডাইঅক্সাইডটা নাসার অন্ত্রপথে আবার বের হয়ে যাবে কিছু প্রক্রিয়ার মাধ্যমে। সেই অঙ্গগুলোর বর্ণনাতে এখন আমরা আসবো। এখন প্রথম আসবো আমরা নাসিকা। আসলে নাসিকার অবস্থানটা কোথায়? নাসিকা এই আগে এই 6টা তোমাদের লেখা হয়েছে, 6টা নাম সবার? জি ম্যাডাম। ম্যাম। এই 6টা নামের এখন এক একটা করে বর্ণনা বলবো, আমি মুছে দিচ্ছি। 6টা আলাদা আলাদা ভাবে আবার বর্ণনাতে আসবো আমরা। অনেক সময় সিকিউ প্রশ্নতে এইভাবে পুরো বর্ণনাটা আসবে না, এক একটা ছাড়া ছাড়া ভাবে আসবে উদ্দীপক হিসেবে। প্রথমে আমরা নাসিকাতে আসি। নাসিকাটা আসলে কি? আমাদের নাক দেখলে আমরা বুঝি যে নাক, তাই না? নাসিকার নাম হলো নাক। তাহলে নাক কোথায় অবস্থান করছে, এর অবস্থানটা আমাদের আগে জানতে হবে। এটা হলো মুখমণ্ডলের সম্মুখ ভাগে, তাই না? মুখমণ্ডলের সম্মুখ ভাগে মুখছিদ্রের ঠিক উপরে, এই যে আমাদের মুখছিদ্র, তাই না? মুখছিদ্রের ঠিক উপরে একটি ত্রিকোণাকার, নাকটা কিন্তু ত্রিকোণাকার ফাঁপা অঙ্গকে নাসিকা বলে। তাহলে নাকের অবস্থানটা আমরা জানলাম এবং এর সংজ্ঞাটাও জানলাম যে মুখমণ্ডলের সম্মুখ ভাগে, দেখো মুখমণ্ডলের সম্মুখ ভাগে, তাই না? মুখের সামনের দিকে না, আবার মুখছিদ্রের ঠিক উপরে, আমাদের এই যে মুখের ছিদ্র, মুখের ছিদ্রের ঠিক উপরে না, ঠিক উপরে একটা ত্রিকোণাকার যে ফাঁপা অঙ্গ থাকে, সেই অঙ্গটাকে বলা হচ্ছে তোমার নাসিকা, বা এর বাংলা নাম আমরা বলি নাক, যেটা নাক বলা হয়। তাহলে নাকের সংজ্ঞাটা বুঝলে, নাকের অবস্থান বুঝলা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাডাম। তাহলে নাসিকা হলো কোথায় অবস্থানটা? যে মুখমণ্ডলের সম্মুখ ভাগে, মুখছিদ্রের উপরে, হ্যাঁ, আর মুখছিদ্রের উপরের দিকে, তাই না? মুখছিদ্রের উপরের দিকে একটি ত্রিকোণাকার ফাঁপা বিশিষ্ট অঙ্গ, আমরা এক কথার বিয়ে বলবো ফাঁপা বিশিষ্ট অঙ্গ, ত্রিকোণাকার ফাঁপা বিশিষ্ট অঙ্গ। ত্রিকোণাকার, আকারটা হবে ত্রিকোণাকার। আর এটা মুখমণ্ডলের সম্মুখ ভাগে মুখছিদ্রের উপরে ত্রিকোণাকার ফাঁপা বিশিষ্ট যে অঙ্গ, সেটাই হবে কি নাসিকা। এই এরা হলো অস্থি। এই নাসিকা কি দিয়ে গঠিত? অস্থি, তরুণাস্থি ও যোজক কলা নিয়ে গঠিত, কলা নিয়ে গঠিত। তাহলে নাসিকা কি? অস্থি, তরুণাস্থি ও যোজক কলা নিয়ে নাসিকার যে এটা, সেটা অস্থি, তরুণাস্থি, যোজক কলা নিয়ে নাসিকাটা গঠিত হয়। নাসিকার সম্মুখে যে ছিদ্র থাকে, এই দেখো আমাদের নাকের যে সম্মুখ ছিদ্রটা, সেটাকে বলা হয় নাসিকা ছিদ্র। নাসিকার সম্মুখে ছিদ্রকে বলে নাসিকা ছিদ্র। নাসিকা ছিদ্র, তার মানে আমাদের নিজেদের নাক দেখলেই আমরা বুঝবো যে নাকের সম্মুখের অংশটাকে বলা আছে নাসিকা ছিদ্র, আর ভিতরের যে ফাঁপা গহ্বর, সেটাকে বলা হয় ভিতরের ফাঁপা গহ্বর। নিজেদের নাক দেখে চিন্তা করো, ফাঁপা গহ্বরটা হলো নাসা গহ্বর। তাহলে যদি প্রশ্ন থাকে যে নাসা ছিদ্রটা কি, আসলে নাকের যে সম্মুখের ছিদ্রটা সেটা হলো নাসা ছিদ্র, আর ভিতরের যে গহ্বরটা সেটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। বা তাহলে নাসা গহ্বর এবং নাসা ছিদ্র সবাই বুঝেছো যে নাকের ভিতরের ছিদ্রটাকে বলা হচ্ছে নাসা গহ্বর,
আর বাইরের ছিদ্রটাকে বলা হচ্ছে নাসা ছিদ্র। তাহলে নাকটা ক্লিয়ার হলে, আর নাক কি দিয়ে গঠিত? তরু অস্থি, তরুণাস্থি এবং যোজক কলা দিয়ে গঠিত। এটা থেকে এমসিকিউ আসতে পারে যে নাকের ক্ষেত্রে প্রযোজ্য, এইভাবে থাকতে পারে যে নাকের ক্ষেত্রে প্রযোজ্য। 1 থাকলো অস্থি, 2 থাকলো তরুণাস্থি, 3 থাকলো যোজক কলা। এইভাবে যদি প্রশ্ন আসে তোমাদের উচ্চতর দক্ষতার যে এমসিকিউ প্রশ্ন, যে নাকের ক্ষেত্রে প্রযোজ্য অস্থি, তরুণাস্থি এবং যোজক কলা, তাহলে 3টাই সঠিক অ্যান্সার হবে, তাই না? যে নাক হলো অস্থি, তরুণাস্থি এবং যোজক কলা দিয়ে গঠিত। এখানে এমসিকিউ যদি আসে, তোমাদের পড়া জানা না থাকলে তোমরা 1, 2, 3 যে ঘ স্তরের যে ইয়েটা থাকবে, বৃত্তটা, সেটা পূরণ করতে পারবে। তাহলে আমরা নাসিকা যে এটা, সেটা আমাদের পড়া হলো। দ্বিতীয়টাতে আমরা আসবো। নাসিকাতে আর কারো সমস্যা আছে কোনো? নাসিকা বুঝেছো? এখান থেকে এমসিকিউ হবে, যেমন নাসিকা কি কি অস্থি দ্বারা গঠিত? অস্থি, তরুণাস্থি এবং যোজক কলা। এখান থেকে একটু উচ্চতার দক্ষতার এমসিকিউ হবে। এটা লিখে নাও, উচ্চতার দক্ষতার এমসিকিউ। যেমন 1 নম্বরে থাকবে অস্থি, 2 নম্বরে তরুণাস্থি, 3 নম্বরে যোজক কলা, নাকের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা আসি 2 নম্বরে, নাসা গলবিল। নাসা গলবিল। নাসা গলবিল আসার আগে আমরা আরেকটু আমাদের জানতে হবে যে নাসিকাটা আসলে কি কাজ করে। এই যে নাক, আমাদের নাক কি কাজ করে? নাসিকা হলো বায়ু প্রবেশে সাহায্য করে। হ্যাঁ, বায়ু প্রবেশে সাহায্য করে। আবার যে আমাদের যে বাইরে যে ধূলিকণা আসে, তাই না, বাইরে যে ধূলিকণা আসে সেগুলো প্রবেশ হলো রোধ করে। এর ভিতরে কিন্তু নাকের ভিতরে দেখো লোম আছে, লোম আছে না, এই লোমটা হলো ছাঁকনির মতন কাজ করে কিন্তু, যার জন্য বাইরে ধুলাবালি যদি সরাসরি আসতো তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না, তাই না? এই নাসিকার ভিতরে যে লোম আছে, এটা ছাঁকনির মতো কাজ করে, যার জন্য আমাদের বাইরে ধুলাবালি থেকে আমরা রক্ষা পাই। এখন 2 নম্বরটা আসছে নাসা গলবিল। নাসা গলবিল হলো তোমার নাসা গহ্বরের পিছনের দিকে। নাসা গহ্বরটা আগেই জানো যে তোমার নাকের ভিতরে যে ছিদ্রটা, সেটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। সেই নাসা গহ্বরের পিছনের দিকে স্বরযন্ত্রের উপরিভাগের প্রশস্ত অংশকে, তাহলে নাসা গলবিল কোটা? যে নাসা গহ্বরের পিছনের দিকে স্বরযন্ত্রের উপরিভাগের প্রশস্ত অংশ, প্রশস্ত অংশটা হলো তোমার নাসা গলবিল। তাহলে নাসা গলবিলের অবস্থানটা কি বলো তো? যে নাসা গহ্বরের পিছনের দিকে তোমার স্বরযন্ত্রের উপরিভাগের প্রশস্ত যে অংশটা, সেটাকে আমরা বলছি নাসা গলবিল। তাহলে নাসা গলবিল ক্লিয়ার হয়েছে? কে বলতে পারবা বলো তো নাসা গলবিলটা কি? নাসা গহ্বরের পেছনের দিকে স্বরযন্ত্রের উপরিভাগে প্রশস্ত অংশটি নাসা গলবিল। তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এই যে ফিগার দেওয়া হয়েছে যে দুইটা, তাহলে এই ফিগার অনুযায়ী এখন আমরা যাই, যেহেতু আমরা পরের গুলো আমাদের এই ফিগার লাগবে। তাহলে নাসা গলবিলটা নিশ্চয় বুঝছো, তাই না? নাকের যে নাসা গহ্বরের ভিতরে পিছনের দিকে তোমার ব্রঙ্কাসের উপরিভাগে যে প্রশস্ত অংশটা, সেটাই হলো নাসা গলবিল। তাহলে নাসা গলবিল হলো একটি অভিন্ন পথে তোমার অন্ননালী ও শ্বাসনালী দুটি ভিন্ন পথে তাহলে নিচের দিকে নেমে যায়। একটা তোমার অভিন্ন পথ থাকে, নাসা গলবিলের দুটি অভিন্ন পথ থাকে। সেই অভিন্ন পথ দুইটা হলো, একটা হলো অন্ননালী, একটা হলো শ্বাসনালী, খাদ্যনালী ও শ্বাসনালী। এই যাতে খাদ্য আমরা যখন গ্রহণ করি, এই নাসা গলবিলটা এমন ভাবে থাকে যাতে খাদ্যদ্রব্যটা নাকের ভিতরে না ঢুকে যায়। তাহলে খাদ্য আর নাক দুটো কিন্তু অভিন্ন পথে, এখানকার জয়েন্টটা রয়েছে কিন্তু দুটো অভিন্ন পথ, যার জন্য খাদ্যবস্তু যখন গ্রহণ করা হয়, এটা কিন্তু এখানে এপিগ্লোটিস থাকে, গ্লোটিস, এটা হলো
সেগুলো এদের প্রবেশের ঢাকনা দিয়ে এরা খাদ্যটা যাতে এখানে প্রবেশ না করতে পারে বাধা দেয়। অর্থাৎ খাদ্যবস্তু তখন তোমার পাকস্থলীতে চলে যায় নাসিকা। তাহলে বেশম লাগে যখন দেখবা, অনেক সময় আমাদের কি লাগে, বেশম লাগে না? বেশম লাগার সময় দেখবা যে নাসা গলবিলের ভিতরে আমাদের খাদ্যবস্তুটা ঢুকে যায় অভিন্ন পদে, যখন খাদ্যনালীতে আমাদের তখন ঢুকে যায় বলে শ্বাসনালীর কাছে নাকের মধ্যে তখন চলে আসে আর কি। এরপরে এর কাজ এটা কি করবে, নাসা গলবিল হলো তোমার যে বায়ু আসবে, সেই বায়ুগুলো তোমারকে প্রবেশে হলো যেটা তোমার ল্যারিংসে প্রবেশে সাহায্য করবে। তারপরে খাদ্য গ্রহণ করলে তোমার এই যে ইপিগ্লোটিসের মুখটা বন্ধ করে দেবে, একটু আগেই বললাম আমরা সেটা। তাহলে নাসা গলবিলের কাজ হলো ল্যারিংসে তোমার যে শ্বাসটা সেটা প্রবেশ করাই দিবে, এবং খাদ্য গ্রহণ করলে এখানে ইপিগ্লোটিস এবং গ্লোটিস থাকে তোমার এই, আমরা একটু পরে সেই অঙ্গগুলো জানবো। দেখো তোমরা এখানে চিত্রেও দেয়া আছে এপিগ্লোটিস এবং গ্লোটিস। এই দেখো এখানে যে এপিগ্লোটিস এবং গ্লোটিস এই ধরনের অঙ্গ আছে, এটা আমরা ল্যারিংসের ভিতরে পাবো। তখন এইগুলো বন্ধ করে দেয় এই তোমার এই নাসা গলবিলের পথ থেকে, যার জন্য খাদ্যবস্তুটা তখন আমাদের শ্বাসনালীতে আসে না, খাদ্যবস্তুটা তখন পাকস্থলীতে চলে যায়। এরপরে তৃতীয় অঙ্গটা, তাহলে নাসা গলবিল সবাই বুঝেছো? নাসা গলবিলার সমস্যা আছে? হ্যাঁ, মুন্নি, নাবিলা, জুবাইদুর বুঝেছো? জি মিস। এরপরে থার্ড নাম্বারে আসি আমরা, আমাদের এখানে 6টা অঙ্গ পড়াতে হবে। থার্ড নাম্বার হলো ল্যারিংস বা স্বরযন্ত্র, যেখানে এক কথায় বলা যায় স্বর সৃষ্টি হয় যে যন্ত্রে, স্বরযন্ত্র। ল্যারিংস বা স্বরযন্ত্র, আমরা যে কথা বলছি সেই কথাটা যেখানে সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। এখন আমরা স্বরযন্ত্রটা আসলে কি এটা জানবো, যে মুখবিভাগ ও ট্রাকিয়ার সংযোগকারী হচ্ছে ল্যারিংস। মুখবিভাগ ও ট্রাকিয়ার, মুখবিভাগ ও ট্রাকিয়ার সংযোগকারী, মুখবিভাগ ও ট্রাকিয়ার সংযোগকারী অঙ্গ হচ্ছে স্বরযন্ত্র। তাহলে স্বরযন্ত্র আমরা কাকে বলছি? মুখবিভাগ ট্রাকিয়া সংযোগকারী যে অঙ্গটা সেটাই হলো তোমার স্বরযন্ত্র। স্বরযন্ত্র এই দেখো মেয়েরা দেখতেই পাবা, এই যে একটা আমাদের এই যে দেখো গলার কাছে একটা ছোট যে এই অংশটা না, ওই অংশটাই হলো স্বরযন্ত্র। দেখবা একটা মোটা অংশ দেখা যায়, এটা হলো ছেলেদের বেশি বড় থাকে, মেয়েদের তুলনায় ছেলেদের এই স্বরযন্ত্রের আকারটা বড় হয়, যার জন্য পুরুষদের কণ্ঠটা ভারী হয় আর মেয়েদের কণ্ঠটা মানে চিকন হয়, কণ্ঠের আওয়াজটা যেটা বলা হয় আর কি। তাহলে স্বরনালীটা হলো স্ত্রীদের চেয়ে পুরুষের বেশি উন্নত, আর এই জন্য পুরুষের গলার স্বরও ভারী হচ্ছে। আবার ল্যারিংস মুখবিভাগে একটা ছিদ্র দিয়ে আবার উন্মুক্ত থাকে, এই ছিদ্রকে আবার বলা হচ্ছে গ্লোটিস। এই ল্যারিংস কি করতেছে, আবার একটি ছিদ্র দিয়ে তোমার উন্মুক্ত হচ্ছে, এই ছিদ্রটার নাম হলো গ্লোটিস। তাহলে ল্যারিংসের যে ছিদ্র থাকে সেই ছিদ্রটার নাম হলো গ্লোটিস। এটা মনে রাখবা যে ল্যারিংস একটা ছিদ্র দিয়ে উন্মুক্ত হবে। ল্যারিংসের যে ছিদ্র থাকবে সেই ছিদ্রটার নাম হলো গ্লোটিস। এই গ্লোটিসের মুখে একেবারে একটা ঢাকনা, এই গ্লোটিসের মুখে আবার একটা ঢাকনা থাকবে, ঢাকনাটাকে বলা হবে ইপিগ্লোটিস। ইপিগ্লোটিস। তাহলে ল্যারিংস একটা ছিদ্র দিয়ে উন্মুক্ত হবে, সেই ছিদ্রটাকে বলা হবে গ্লোটিস, আর সেই গ্লোটিসের মুখে একটা ঢাকনা থাকবে, সেই ঢাকনাটাকে বলা হবে এপিগ্লোটিস। এপিগ্লোটিস। তাহলে বুঝলা যে গ্লোটিস বা এপিগ্লোটিসটা কি? সবাই বুঝেছো? জি ম্যাডাম। জি ম্যাডাম।
তাহলে ল্যারিংসের মুখে যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটা হলো গ্লোটিস, আবার গ্লোটিসের মুখে যে ঢাকনা থাকবে সেটাকে বলা হচ্ছে এপিগ্লোটিস। তাহলে ল্যারিংসের ষড়যন্ত্র আমরা বুঝলাম যে মুখবিবার ও ট্রাকিয়া সংযোগকারী অঙ্গ হলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র হলো তোমার মেয়েদের চেয়ে পুরুষেরটা বেশি উন্নত এবং এটাদের আকারও বড় হয়, মেয়েদেরটা একটু ছোট হয়, যার কারণে পুরুষের কণ্ঠস্বর ভারী হয়, মেয়েদেরটা কণ্ঠস্বরটা চিকন হয়। দেখবেন কোনো মেয়ের কণ্ঠস্বর কিন্তু ভারী না। আবার এই ল্যারিংসে 6টি ভোকাল কর্ড থাকে। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে ল্যারিংসে কয়টি ভোকাল কর্ড থাকে। ল্যারিংসে 6টি ভোকাল কর্ড থাকে। এখান থেকে এমসিকিউ হবে, এই প্রশ্নটা লিখে নাও যে ল্যারিংসে কয়টি ভোকাল কর্ড থাকে। ল্যারিংসে 6টি ভোকাল কর্ড থাকে। ভোকাল কর্ড কয়টা থাকে ল্যারিংসে? 6টা ভোকাল কর্ড থাকে। এটা লিখে নাও যে ল্যারিংসে কয়টি ভোকাল কর্ড থাকে। ভোকাল কর্ড কোথায় থাকে? যদি থাকে যে ভোকাল কর্ড কোথায় পাওয়া যায়? ল্যারিংস, ফুসফুসের ল্যারিংসে, হয়তো বৃত্ত ভরাটে থাকলে এটা জ্ঞান স্তরে এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ জ্ঞান যে তোমার ল্যারিংসে কয়টা ভোকাল কর্ড থাকে, অথবা ভোকাল কর্ডের অঙ্গের নাম লিখো। তাহলে ভোকাল কর্ডের অঙ্গ হলো কি ল্যারিংস, বা ল্যারিংসের একটা অঙ্গ হলো ভোকাল কর্ড। এই দুটো জিনিস জানা থাকলে আমরা এমসিকিউ অ্যানসার করতে পারবো যে ল্যারিংসে 6টি ভোকাল কর্ড থাকে। এমসিকিউ জ্ঞান স্তরে এই প্রশ্নটা থাকতে পারে, তোমরা লিখে নাও যে ল্যারিংসে কয়টি ভোকাল কর্ড থাকে। 6টি ভোকাল কর্ড থাকে, বা ল্যারিংসের একটি অঙ্গের নাম ভোকাল কর্ড, তাই না? সেখানে বৃত্তটা ভরাট করবা ভোকাল কর্ডে। আমরা এখন আসি ল্যারিংসের কাজ। এই অংশটা আসলে কি কাজ করবে? ল্যারিংস কিন্তু প্রধান কাজ কি বলতো? স্বর, না? আমরা যে কথা বলতেছি, যে এখন যে কথা বলতেছি, এই কথার স্বর উৎপন্ন করাই এর প্রধান কাজ। কিন্তু ল্যারিংসের প্রধান কাজ হলো স্বর উৎপন্ন করা। আবার খাদ্য গ্রহণের সময় যে শ্বাসনালীতে, খাদ্য নালীতে যাতে দুটো একসাথে না হয়ে যায়, সেই একটু আগে আমরা বললাম না যে গ্লোটিস, এপিগ্লোটিস, এরা ঢাকনার মুখটা বন্ধ করে দেয় যাতে নালীর খাদ্যটা যাতে শ্বাসনালীতে প্রবেশ না করে। এই কাজও এই ল্যারিংসটা করবে। এবার বুঝছো তোমরা ল্যারিংসের কি আমাদের শরীরে এই অঙ্গটার কি গুরুত্ব? জি এটা ম্যাম। 3 নাম্বার অঙ্গ। সবগুলোই কিন্তু আমাদের, যেহেতু মানব দেহ আমাদেরই অঙ্গ, যারা মেডিকেলে পড়বে তাদের জন্য এগুলো টার্ম এখন শিখে গেলে, যে ফার্স্ট ইয়ারের যে টার্মগুলো আমরা এখন পড়াই। শ্বাসনালী, 4 নাম্বারটা হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। 4 নাম্বার হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালীটা হলো ল্যারিংসের শেষ ভাগে। এই যে ষড়যন্ত্রের পরের অংশটাই দেখো, যে দীর্ঘ নলাকৃতির অংশটা, সেটাই কিন্তু আমাদের শ্বাসনালী। এই যে গলার ষড়যন্ত্র দেখো, একটা গলায় কেউ টিপে দেখো, যে গলার টিপার যে মোটা অংশটা ষড়যন্ত্র, তার পরের অংশটাই কিন্তু যে ল্যারিংসের শেষ ভাগে। এটা গ্রীবার মাধ্যমে, গ্রীবা শব্দের অর্থ কি? ঘাড়, না? গলা, ঘাড়। এই গ্রীবার মাধ্যমে বক্ষগহ্বর পর্যন্ত যে নালী রয়েছে তাকে ট্রাকিয়া বা শ্বাসনালী বলা হয়। অর্থাৎ ল্যারিংসের শেষ ভাগ থেকে, ল্যারিংসের শেষ ভাগ থেকে তোমার একদম বক্ষগহ্বর পর্যন্ত গ্রীবার মাধ্যমে, দেখো গ্রীবা থেকে তোমার গ্রীবা যেটা গলা, গলা থেকে তোমার একেবারে বক্ষগহ্বরের পর্যন্ত, বক্ষগহ্বর পর্যন্ত যে নালী গেছে, যে নালী, সেটাকে বলা হচ্ছে কি? শ্বাসনালী। মানে শ্বাসনালী বুঝলা, যে ল্যারিংসের শেষ ভাগে, অর্থাৎ আমরা এই যে ভোকাল কর্ডটা ছিল সে তারপরে যে অংশটা, সেখান থেকে একেবারে নলাকৃতির যে অংশটা গ্রীবা দিয়ে তোমার একেবারে বক্ষগহ্বর পর্যন্ত গেছে, সেই নালীটাকে বলা হচ্ছে তোমার শ্বাসনালী। শ্বাসনালীর হলো তোমার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। দৈর্ঘ্যটা হলো 12 সেন্টিমিটার এবং ব্যাস তোমার 2 সেন্টিমিটার। ব্যাসে এরা খুব
বেশি ব্যাস না, দৈর্ঘ্য মানে লম্বাটা বেশি, 12 সেন্টিমিটার লম্বা এবং ব্যাসটা হলো 2 সেন্টিমিটার। এদের প্রাচীর আবার 16 থেকে 20টা কার্টিলেজ নির্মিত বলাই দ্বারা গঠিত। এদের যে প্রাচীর থাকে এরা হলো সাধারণত এদের প্রাচীর 16 থেকে 20টি কার্টিলেজ নির্মিত। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। এদের প্রাচীর তার মানে শ্বাসনালীর প্রাচীর 16 থেকে 20টি কার্টিলেজ নির্মিত বলাই দ্বারা গঠিত। এটা লিখে নাও সবাই যে শ্বাসনালীর প্রাচীরটা তোমার 16 থেকে 20টি কার্টিলেজ নির্মিত বলাই দ্বারা গঠিত। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। তোমার মানব দেহ থেকে 15টা এমসিকিউ হবে, যার জন্য কখন যে কোত্থেকে আসবে আমরা পড়াই যাই তখন তোমরা ওই জিনিসটা নোট করে ফেলাবে। আমিও পরে তোমাদের একটা এমসিকিউ সাজেশন দিয়ে দিব, তার সত্ত্বেও হয়তো সাজেশন অতগুলো ঢোকানো যাবে না। তোমরা যখন ক্লাস নেওয়া হয় আমি বলে দিই এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মার্ক করে রাখবে, যে এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তোমার যে শ্বাসনালীর প্রাচীর 16 থেকে 20টি কার্টিলেজ নির্মিত বলাই দ্বারা গঠিত। এই কার্টিলেজ থাকে বলেও তোমার ট্রাকিয়াটা চুপসে যায় না। ট্রাকিয়া কিন্তু তোমার স্থিতিস্থাপক ক্ষমতা বিশিষ্ট, এটা যা ইলাস্টিকের মতো, অর্থাৎ চুপসায় যায় না। তোমার টানলে যেমন ইলাস্টিক বড় করা যায় তাই না, আবার ছোট হয়ে আসে। এই ইলাস্টিক জাতীয় অঙ্গ হলো ট্রাকিয়া, আমাদের শ্বাসনালীটা, যার জন্য এই চুপসায় যায় না। এটা কিন্তু এর একটা বড় পয়েন্ট যে ট্রাকিয়া চুপসায় যায় না। আমাদের আবার সিগন্যাল দিয়ে দিচ্ছে, এখনো আরো 2টা রয়েছে। তাহলে ট্রাকিয়া চুপসায় যায় না বলে কি হবে, এদের কাজ বায়ু চলাচল করতে পারবে, অর্থাৎ আমাদের যে বায়ুর ইয়েটা ট্রাকিয়ার মাধ্যমে যে চুপসায় যাবে না। যদি চুপসায় যেত তাহলে কিন্তু অনেক সময় দেখবা সর্দি ঠান্ডা ঠান্ডা লাগলে এই ট্রাকিয়ার সমস্যা হয় কিন্তু বেশি, তখন কিন্তু নিঃশ্বাস নিতে আমাদের অসুবিধা হয়। আর এরা হলো অন্তঃপ্রাচীর সিলিয়াক থাকে বলে হঠাৎ করে কোনো বস্তু প্রবেশেও এই ট্রাকিয়াটা তোমার বাধা দিবে। তাহলে ট্রাকিয়ার কাজটা আমরা বুঝলাম এবং শ্বাসনালী বা ট্রাকিয়া বুঝলাম। সবাই বুঝেছে তো শ্বাসনালী বা ট্রাকিয়া কি? জি ম্যাডাম। লুবনা বুঝেছো? নাবিলা? জি ম্যাডাম। নাকি লুবনা আজকে আসে নাই? আসছে? লুবনা আসছো? ম্যাম লুবনা তো আমাদের ক্লাসের না। ও আচ্ছা আচ্ছা, তোমরা মুন্নি নাবিলা। হ্যাঁ, এরপরে আসছে ব্রঙ্কাস। 5 নাম্বার ব্রঙ্কাস, আমাদের 6 নাম্বার পর্যন্ত পড়াতে হবে। 5 নাম্বার হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা হলো ট্রাকিয়ার শেষ ভাগে, ট্রাকিয়ার শেষ ভাগে, ট্রাকিয়া একদম শেষ ভাগে। চিত্রটার দিকে ফলো করো যে ব্রঙ্কাসটা দেখো একদম এই যে আমাদের ট্রাকিয়া চলে গেল না, ট্রাকিয়ার শেষ ভাগে, গলার একেবারে শেষ ভাগে দেখবা ব্রঙ্কাসটা অবস্থিত। এই যে ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, ডান ব্রঙ্কাস, এটা আবার 2টা ভাগে ভাগ করা হয়। একেবারে ট্রাকিয়ার যে কার্টিলেজ গেল তারপরে দেখবা ফুসফুসের সাথে এটা সংযোগ থাকে, অর্থাৎ ট্রাকিয়ার শেষ ভাগে চতুর্থ ও পঞ্চম থোরাসিক কশেরুকার লেভেলে 2 ভাগে বিভক্ত হয়ে যে নালী গঠন করে সেটাকে বলা হচ্ছে একটা থোরাসিক নালী গঠন করে। সেই থোরাসিক নালীটাকেই বলা হচ্ছে তোমার থোরাসিক নালী, মানে থোরাসিক শব্দের অর্থ হলো বক্ষ, বক্ষ নালী গঠন করে, সেটাই হলো ব্রঙ্কাস। এই সংজ্ঞাটা আমি আরো ক্লিয়ার করে দিতেছি যে এটা ট্রাকিয়ার শেষ ভাগে চতুর্থ পঞ্চম থোরাসিক কশেরুকার লেভেলে 2 ভাগে বিভক্ত হয়ে যে নালী গঠন করছে সেই নালীটাকে বলা হচ্ছে তোমার ব্রঙ্কাস, সেটাই হলো এই ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার 2টো ভাবে বিভক্ত হয়, একটা হলো বাম ও ডান, 2টো ব্রঙ্কাস থাকে, একটা হলো বাম ব্রঙ্কাস আর একটা হলো ডান ব্রঙ্কাস। এই বাম ব্রঙ্কাস হলো বাম ফুসফুসে চলে যায় আর ডান ব্রঙ্কাস চলে যায় ডান ফুসফুসে। এরকম 2টো ব্রঙ্কাস 2 ফুসফুসে যে শাখা প্রশাখায় বিভক্ত হয়, এটাই হলো তোমার ব্রঙ্কাস। আর এর কাজ হলো ব্রঙ্কাস দিয়ে বায়ু তোমার বাম ও ডান ফুসফুসে আবার চলে যাবে। তাহলে ব্রঙ্কাসকে বুঝলা যে ট্রাকিয়ার শেষ ভাগে চতুর্থ পঞ্চম
থোরাসিক গহ্বরে কশেরুকা লেভেলে দুভাগে বিভক্ত যে নালিকা দেখা যায় সেটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এটা আবার দুটো শাখায় বিভক্ত, একটা হলো বাম ও ডান শাখা। এই বাম ও ডান দুটো হলো দুটো ফুসফুসে চলে যায়, একটা হলো বাম ফুসফুসের দিকে আর একটা হলো ডান ফুসফুসে, যে এরা প্রবেশ করে এবং সেখানে যে আবার পুনরায় শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদের কাজ হলো সাধারণত দুই ফুসফুসে এদের বায়ু প্রবেশ করানো এদের প্রধান কাজ। তাহলে ব্রঙ্কাস বুঝলা সবাই? ব্রঙ্কাসটা বুঝেছো? জি ম্যাডাম। এরপরে হলো 6 নাম্বার ফুসফুস। মানে আমাদের শ্বসন অঙ্গগুলো যদি বর্ণনা আসে, ফুসফুস এবং ব্রঙ্কাস, ট্রাকিয়া, এই তিনটা খুব ভালো করে পড়বা। এই তিনটা কিন্তু আলাদাভাবে আসার সম্ভাবনা আছে সিকিউতে। তাহলে ফুসফুস হলো মানুষের কি দুটো ফুসফুস আছে না? আমাদের কয়টা ফুসফুস আছে? মানুষের দুটো ফুসফুস, দুটি, বাম ও ডান। দুটি লোবে বিভক্ত, একটা হলো বাম এবং একটা হলো ডান। তাহলে এদের অবস্থান কোথায় এটা জানতে হবে। হলো বক্ষীয় গহ্বরের ডায়াফ্রামের উপরে। ডায়াফ্রাম হলো মধ্যস্থতা, মধ্যস্থতার উপরে হৃৎপিণ্ডের দুপাশে। আমাদের এই মাঝখানে হৃৎপিণ্ড না, এই হৃৎপিণ্ডের দুপাশে অবস্থান করছে তোমার এই ফুসফুস। আর এরা দুটো লোবে বিভক্ত, একটা হলো বাম এবং ডান। বাম ও ডান দুটো লোবে এরা বিভক্ত। এটা ফুসফুস কিন্তু নরম স্পঞ্জের মতন একটা অঙ্গ। একটা উদ্দীপকই দেওয়া থাকবে, তোমাদের একটা দিয়েছি। ফুসফুস হলো নরম স্পঞ্জের মতন একটা অঙ্গ। আর এরা হলো তোমার বামটা হলো আকারে ছোট হবে, ডানটা বড়। বাম হলো আকারে ছোট, বামটা হলো আকারে ছোট আর ডানটা হলো আকারে বড় হবে। অর্থাৎ বাম ফুসফুস থেকে ডান ফুস আকারে বড় হবে। এবং এরা দুটো লোবে বিভক্ত, একটা হলো বাম এবং ডান। আর এরা হলো স্পঞ্জের মতন গোলাপি রঙের। ফুসফুসের কালার কিন্তু পিঙ্ক কালারের, জানো এটা? হ্যাঁ, গোলাপি বর্ণের এবং স্পঞ্জের মতন। এদের রং হলো গোলাপি বর্ণের, কালারটা হলো গোলাপি। আর এই দুটি ফুসফুসের সাহায্যে ডান ও বাম খণ্ড, ডান ফুসফুস আবার তিন লোবে বিভক্ত। ডান ফুসফুস হলো 3 খণ্ড বা লোবে বিভক্ত। এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবে যে ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত, কয় লোবে বিভক্ত? 3 লোবে বিভক্ত। আর বাম ফুসফুস হলো 2 লোবে বিভক্ত। এটা মনে রাখো যে বামটা আকারে ছোট, ডান আকারে বড়। আবার এরা 3 খণ্ড বিশিষ্ট, ডানটা আবার লোবেও বেশি, আবার বামটা হলো আকারেও ছোট, 2 লোব বিভক্ত বা 2 খণ্ড বিশিষ্ট। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসবে। আবার তোমার প্রতিটি লোব আবার লোবিওলে বিভক্ত হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র লোবিওলে বিভক্ত হবে। দেখো প্রতিটি আবার ক্ষুদ্র ক্ষুদ্র লোবিওলে, মানে ভাগ ভাগ হয়ে থাকছে। এই যে এই পাশের চিত্রটাই দেখো, প্রতিটি এগুলো আবার লোবিওলে চলে যাবে। এই লোব থেকে আবার সৃষ্টি হবে লোবিওল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা, সেগুলোকে বলা হয় লোবিওল। এই লোবিওল গুলো যখন তোমার সূক্ষ্ম নালিকার সৃষ্টি করবে, তোমার এই লোবিওল গুলোকে আবার তোমার ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি লোবিওলকে আবার ব্রঙ্কাস, প্রাইমারি, টারশিয়ারি এবং সেকেন্ডারি, এই তিনটা লোবে আবার এই লোবিওল গুলো তোমার 3 ভাবে বিভক্ত হবে। একটা হলো প্রাইমারি, আর একটা হলো টারশিয়ারি এবং আরেকটা হলো সেকেন্ডারি। এইভাবে এরা বিভক্ত হবে। এই বিভক্তগুলো যখন তোমার এই টারশিয়ারি ব্রঙ্কাস বরাবর যে সূক্ষ্ম নালীর সৃষ্টি হবে তাকে বলা হবে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিয়াল গুলো আবার তোমার অ্যালভিয়াস থলি, অ্যালভিয়াস নালী যে তোমার প্রবেশ করবে, তখন দেখতে অনেকটা বৃক্ষের মতন লাগবে। এই দেখো, এই বৃক্ষ, এই গাছের মতন লাগতেছে, এই জন্য একে বলা হয় ব্রঙ্কিয়াল বৃক্ষ। যখন এই লোবিউল গুলো তোমার এই টারশিয়ারি যেটা অঙ্গটা থাকবে, সেইটা তোমার একেবারে ফুলের মতন এরকম বৃক্ষের মতন অংশ গঠন করে অ্যালভিওলাস, অ্যালভিওনালি এগুলো অঙ্গে যাবে, তখন দেখতে অনেকটা বৃক্ষের মতন লাগবে, বিধায় এদেরকে বলা হয় ব্রাঙ্কিয়াল বৃক্ষ। দেখো আমাদের চিত্রে ব্রাঙ্কিয়াল বৃক্ষটা দেখানো হয়েছে। এটা কিন্তু সিকিউ এর তোমার
সংজ্ঞাতে থাকবে। তাহলে ব্রাঙ্কিয়াল বৃক্ষটা আমি আবার বলে দিচ্ছি, যেমন প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের গঠন ছিদ্র দেখতে অনেকটা বৃক্ষের মতন মনে হয়, বিধায় একে তোমার শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল বৃক্ষ বলা হয়। তাহলে ব্রাঙ্কিয়াল বৃক্ষ এটা তোমার সিকিউ জ্ঞান স্তরের প্রশ্নে থাকবে যে ব্রাঙ্কিয়াল বৃক্ষটা কি, এই সংজ্ঞাটা অবশ্যই শিখে নিবে তোমরা। ব্রাঙ্কিয়াল বৃক্ষ কি, সিকিউ জ্ঞান স্তরে থাকে। ব্রাঙ্কিয়াল বৃক্ষ কি বা কাকে বলা হয়। আবার আমি বলে দিচ্ছি যে প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের গঠন চিত্র দেখতে অনেকটা বৃক্ষের মতো মনে হয় বলে এদেরকে ব্রাঙ্কিয়াল বৃক্ষ বলা হয়। আবার এই প্রত্যেকটা ফুসফুসের, এখান থেকে একটা এমসিকিউ থাকবে, ফুসফুসের 2 স্তর বিশিষ্ট তোমার প্লুরা দ্বারা আবৃত থাকে। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন প্লুরা দেখবা, এটা এমসিকিউতে থাকে যে ফুসফুস 2 স্তর বিশিষ্ট প্লুরা দ্বারা গঠিত। এই যে প্লুরা, এই প্লুরা নামক অঙ্গটা থাকলে মনে করবা যে এটা ফুসফুসের স্তর। ফুসফুস হলো 2 স্তর বিশিষ্ট প্লুরা দ্বারা গঠিত। এখান থেকে একটা প্লুরা শব্দটা থাকলেই মনে করবা যে এটা ফুসফুসের স্তর। যে ফুসফুসের যে স্তরটা সেটা হলো দ্বিস্তর বিশিষ্ট যে স্তর, সেটাকে বলা হয় প্লুরা। এর বাইরেরটা হলো তোমার ভিসেরাল, এবং ভিতরেরটা হলো ভিসেরাল আর বাইরেরটা